সন্ধেবেলা ঝিরঝির করে একটানা বৃষ্টি পড়ে চলেছে। সেই কখন নেমেছে, দুপুর গড়িয়ে বিকেল কেটে গিয়ে এখন সন্ধে হয়। তবুও বৃষ্টি থামার নাম নেই। চারদিকে জল থই থই করছে। রাস্তাঘাটে বলতে বলতে বাসটা এসে দাঁড়ায় বিধানবাবুর কাছে। তিনি উঠে দেখল বাস স্টেশন নেই, তেমন লোকজনও তেমন চোখে পড়ছে না। যারা বেরিয়েছিল দুর্যোগ দেখে তাদের অনেকেই ফিরে গেছে ইতিমধ্যে। তবু তারই ভেতর শহরতলির এদিকে যে একাধজন বাস থেকে নামছে না তা নয়, নেহাতি প্রয়োজনে যাদের দেরি করে ফিরতে হচ্ছে সেই তারাই এখন বাস থেকে নেমে ছাতা মাথায় ছপছপ করে এদিক ওদিক দৌড়চ্ছে। না দৌড়ে উপায় কি, সঙ্গে ছাতা নেই। সকালের দিকে আকাশটা ভালো থাকায় ছাতা নেবার দরকার মনে করেননি, কিন্তু দুপুরের দিকে আকাশ কালো করে বৃষ্টি নামল। সে কি বৃষ্টি! প্রথমে ভেবেছিলেন কমে যাবে, আর কমলেই বেলা থাকতে থাকতে আজ একটু আগেই বেরিয়ে পড়বেন অফিস থেকে। অথচ তার হলো কই, বৃষ্টি কমে আসতে আসতে সেই বেলা গড়িয়ে গেল। তাও কি পুরোপুরি কমল না, ঝিরঝির করে একটানা পড়েই চলেছে। এক হাতে মাংস আর এক হাতে ফাইলটা মাথার উপর আড়াল করে বাস থেকে নামলো বিধানবাবু। নেমে দেখল জল জমেছে রাস্তাঘাটে। এই জলেও নামতে হতো না যদি গাড়িটা তার ঘরের দরজায় এসে দাঁড়াতো, কিন্তু উপায় নেই। কিছুটা যে পুরানো বাড়ি, অফিসের গাড়িটা তাই রোজই তাকে বাসস্ট্যান্ড থেকে তাকে গাড়িতে তোলে। জল পার হয়ে বিধানবাবু বাড়ির দরজায় এসে দরজা ঠোকা দিলেন। প্রায় সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। খুলল তার ছেলে রিক। বিধানবাবু জিজ্ঞাসা করলেন, কিরে, তোর মা কই? মা রান্না করছে। লে বাবা, এইটা কি আছে? এতে মাংস আছে। তোর মাকে বল রান্না করতে, জমিয়ে খাওয়া যাবে জল বৃষ্টিতে। এই বলে বিধানবাবু ভেতরে ঢুকে গেল। তার দুই ছেলে মেয়ে, ছেলের নাম রিক, মেয়ে জুই। দিন 15 হলো এই বাড়িটা কিনে এসে উঠেছেন তিনি। পুরনো বাড়িতে জলের দরে বিক্রি হয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে বাড়িটা কিনে ফেললেন বিধানবাবু। বাড়ি ভালো মন্দ না দেখে, তবে রংটং করে গৃহপ্রবেশের সময় আর কাউকে বলতে পারেননি। বিধানবাবু দরজাটা বন্ধ করে ভেতরের দিকে চলে গেলেন তার নিজের ঘরে। প্রায় মিনিট 20 পর যখন নিজের ঘর থেকে বেরোলেন, তখন তার পরনে দুধ সাদা পায়জামা পাঞ্জাবি, হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। পর্দা সরিয়ে বিধানবাবু পাশের ঘরে পা বাড়ালেন। এ ঘরটা বেশ বড়, 20-25 জন অনায়াসে বসতে পারে। এখানেই ডাইনিং টেবিলের ওপর খাবার সাজানো, ভাতের চারপাশে কষা কষা মাংস আর সবজি, ডাল। বিধানবাবু এসে বসল। সে দেখলেন তার ছেলে দুটো খাবার জন্য ছটফট করছে। বিধানবাবু স্ত্রীর রাধা দেবী বলে উঠল, আর 2 পিস মাংস দি। আমাকে দিতে হবে না, ছেলে দুটোকে দাও। তার স্ত্রী হেসে বললেন, বাড়িতে ভালো মন্দ হলে ওরা একটু ওই রকম করে। তাহলে তুমি ওদেরকে আগে দাও। বিধানবাবু এই বলে দুটি খাবার মুখে তুলতে লাইন আলো নেভে যায়। সারা বাড়ি অন্ধকার। মা, আমার ভয় করছে। যাও, ওই ঘরের থেকে মোমবাতিটা নিয়ে এসো। বিধানবাবু খাবার ফেলে উঠেই ওই ঘরে যেতে তার পাশ দিয়ে কেউ যেন পেরিয়ে গেল। থমকে দাঁড়ায় বিধানবাবু। এই দিক ওই দিক ঘুরে দেখল কেউ নেই। তিনি পাশে ঘরে চলে গেল। ওই ঘর থেকে মোমবাতি নিয়ে এসে জ্বালাবে সে, দেখল তার ছেলে দুটো পাশে কেউ যেন বসে আছে। ঘুরঘুটে অন্ধকার বলে বোঝাতে তিনি পারছে না। তাড়াতাড়ি মোমবাতি জ্বালিয়ে দেখল কেউ নেই। ছেলে দুটো তার দিকে তাকিয়ে আছে। এবার তিনি বসবে, হঠাৎ লাইনে আরো জ্বলে উঠল। তিনি বসে খাবার দিকে তাকাতে বিধানবাবু আঁতকে উঠলেন। সে দেখল তার মাংসর বাটিতে মাংস নেই, তার স্ত্রী ও ছেলের পাতে মাংস নেই।
সে দেখে বিধানবাবু তার স্ত্রীর বলে উঠল, কি গো, তুমি আমাদেরকে মাংস দাও নাই? তুমি তো দেখলে তোমার সামনে দিলাম। তাহলে মাংস কোথায় গেল? রাধাদেবী একটু ঘাবড়ে গেলেন আর ভাবল, তাহলে কি ছেলে দুটো খেয়ে ফেলেছে? রাধাদেবী বলে উঠলেন, লোভ সামলাতে না পেরে ছেলে দুটো খেয়ে ফেলেছে মনে হয়। ছেলে দুটো তার মায়ের কথা শুনে একজন বলে উঠল, মা আমি দেখলাম দাদা ওদিকে মুখ করে কি খাচ্ছিল। না গো মা, আমি খাই নাই। তুই খাচ্ছিস সেটা বল না, আমাকে কেন দোষারোপ করছিস? না গো মা, আমি খাই নাই, দাদা মিথ্যা কথা বলছে। ঠিক আছে, তোরা চুপ কর, যা কিছু খেয়েছি আমি। বিধানবাবু বুঝতে আর দেরি হলো না। সে ভাবল, এর আগে তো তার ছেলে মেয়ে এমন কাজ তো করে নাই, তাহলে কি অন্য কিছু? না না, লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেছে। তিনি তার স্ত্রীকে বলল, কি গো, আর মাংস রান্না আছে? হ্যাঁ, অল্প আছে। তাহলে ওইটা নিয়ে এসো। তার স্ত্রী রান্নাঘর থেকে মাংসর জায়গাটা নিয়ে এসে ঢাকা সরিয়ে দেখতে চমকে উঠল রাধাদেবী। মাংসর জায়গাটা মাংস নেই। কি গো, মাংস করি? না গো, আমি কিছু মাংস রান্নাতে রেখেছিলাম। তাহলে গেল কোথায়? মনে হয় বিড়ালে খেয়ে ফেলেছে। সাবধানে রাখতে পারো না? রাধাদেবী সে বুঝতে পারছে না মাংস রান্না গেল কোথায়। তাহলে কি বিড়ালে খেয়ে ফেলেছে? মাংসর ঢাকাটা যেমন ছিল তেমন আছে, একটু এদিক ওদিক নড়চাড় হয় নাই। বিড়ালে খেলে তো ঢাকা খুলে খাবে। তাহলে এই ঘরে অন্য কিছু আছে। রাধাদেবী ভয় পেয়ে গেল, কিন্তু ততক্ষণে পিছিয়ে গেছেন। কেমন একটা ভয় ঢুকে গেছে তার মধ্যে। ছেলে মেয়েদের কাছে টেনে এনে বললেন, না বাবা, আমার কেমন খারাপ লাগছে। বিধানবাবু এই বিষয়ে না ভেবে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে চলে গেল। নিজের বাড়ি বলতে মা ছেলে মেয়ে এক ঘরে শোয়, আর আমি তাদের পাশে ঘরে একা থাকি। অফিসের হিসাব টিসাব করতে হয় বলে আমি এই ঘরে শুয়ে পড়ি। সে রাতে আর কিছু হলো না, কিন্তু ঘটনাটা ঘটল পরের দিন রাত্রে। সকাল হলো, অফিসে চলে গেলাম। আজ অফিসে বেশি কাজ থাকায় ফিরতে দেরি হয়। বাড়ি এসে খাওয়া দাওয়া করে কাজের চাপে ক্ষান্ত হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রাত তখন কটা হবে? বোধহয় 2:30। আমি তখন ঘুমিয়ে পড়েছিলেন বিধানবাবু। বাঁচাও বাঁচাও বাঁচাও, মেরে দিলে গো, মেরে দিলে গো, বাঁচাও। হঠাৎ একটা ভয়ার্ত চিৎকারে চমকে জেগে উঠলেন। চটপট উঠে বিছানায় বসতেই কানে এলো এরপর ঝনঝন শব্দ, যেন একসঙ্গে অসংখ্য জিনিস এলোমেলোভাবে কেউ ছুঁড়ে মারছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, মেরে দিলে গো, মেরে দিলে গো, বাঁচাও। আর তারপরই আবার সেই চিৎকারটা ঠিক তার ডান দিক থেকে ভেসে আসছে। বিধানবাবু চকোতে উঠে ঘরের আলোটা জ্বাললেন। তারপর পর্দা সরিয়ে ডান দিকের ঘরে যেতেই চমকে উঠলেন। অন্ধকার থেকে একটা দোঙ্গানির শব্দ কানে আসছে। গোঙ্গানিটা অনেকটা কান্নার মতো। কে কাঁদছে এই রাত্রিরে? বিধানবাবু স্ত্রীর নাম ধরে ডেকে উঠলেন, রাধা, রাধা, কি হয়েছে? তারপরেই সুইচ টিপে এই ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন। আলো জ্বালতেই চোখে পড়ল ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড, ভেঙে চুড়ে চারিদিকে ছড়িয়ে আছে। আর তারই একদিকে শুয়ে আছে রাধা দেবী, অন্য পাশে কাত হয়ে পড়ে আছে রিক। মেয়েটা অবশ্য অঘরেই ঘুমাচ্ছে। বিধানবাবু এগিয়ে গেলেন স্ত্রীর দিকে। গোঙানিটা বেরোচ্ছে তার মুখ থেকেই। স্ত্রীকে উদ্দেশ্য করে বিধানবাবু বললেন, রাধা, রাধা। কিন্তু রাধার দিক থেকে কোনো উত্তর নেই। বিধানবাবু এবার স্ত্রীকে ধাক্কা দিতে লাগলেন। কি হয়েছে কি রাধা? রাধা দেবীর এবার যেন সম্বিত ফেলল। ধর্মর করে উঠে বসলেন বিছানায়। তারপর বিধানবাবুর দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বলে উঠলেন, রিক, রিক, কে যেন ওকে গলা টিপে ধরেছিল এইমাত্র। কে কে মারছিল? এসব জিনিসপত্র ভাঙলই বা কে? বলতে বলতে বিধানবাবু এবারে রিকের দিকে এগিয়ে গেলেন। রিকের দাঁত কোপাটি লেগে গেছে। বিধানবাবু বললেন,
শিগগির একটু জল আনো রাধা, রিক অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আমার ভয় করছে ভীষণ। রাধা দেবী ভয়ে কাঁপতে কাঁপতে বললেন। অবস্থা বুঝে বিধানবাবুই উঠলেন, নিজের ঘরের জলের জগটা নিয়েই ছুটে এলেন। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে দাঁতের ফাঁকে আঙুল ঢুকিয়ে দাঁত কোপাটি খুলে দিতেই জ্ঞান ফেলল রিকের। সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল বাবাকে, ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আর এখানে থাকবো না বাবা, আমার ভীষণ ভয় করছে। বিধানবাবু ছেলেকে নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। চটপট জুইকে নিয়ে আমার সঙ্গে এসো। রাধাদেবী জুইকে কোলে নিতেই বিধানবাবু ওদের নিয়ে নিজের ঘরে এলেন। রিক আর জুইকে নিজের খাটে শুইয়ে দিতে, না, আমি একা শোবো না। একা কোথায়? বোন তো আছে। না না, তুমি থাকো এখানে। বিধানবাবু দেখলেন ছেলেটা ভয়ে নীল হয়ে গেছে। স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল বলো তো? রাধাদেবী কাঁপতে কাঁপতে বললেন, প্রথমে তো বুঝতে পারিনি। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই মনে হলো আশেপাশে কেউ যেন ঘুরছে। ভাবলাম তুমি কোথায়, তাই তোমায় ডাকতে যাচ্ছিলাম। কিন্তু তার আগেই ঝনঝন করে শব্দ কানে এলো। বুঝতে পারলাম কেউ জিনিসপত্র ভেঙে চুরমার করছে। বেড সুইচটা জ্বালিয়ে চিৎকার করতে গিয়েই যা দেখলাম, তাতে আমার বুকের রক্ত এখনো হিম হয়ে আসছে। একটা 13-14 বছর বয়সের ছেলে, কিন্তু তার দু চোখ দিয়ে যেন আগুনের হোলকা বেরোচ্ছে। আর হাতগুলো কি লম্বা লম্বা, দাঁতগুলো বিকট। দাঁত মুখ খিঁচিয়ে সে রিকের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ততক্ষণে মা, আমাকে বাঁচাও, মেরে দিলে। কই গো, কই গো, আমার ছেলেকে মেরে দিলে গো। রিক একটা চিৎকার দিয়ে উঠেছে। ওর চিৎকারে আমিও চেঁচালাম, কিন্তু ছেলেটা তখন আমার হাত তুলে একটা চড় মারলো। ঠিক চড় নয়, মনে হলো যেন একটা দমকা হাওয়া আমার গাল ছুঁয়ে গেল। ব্যাস, তারপর আর কিছু মনে নেই। বিধানবাবু বললেন, কিন্তু তোমরা ঠিক দেখেছো নাকি কোনো চোর ঢুকেছিল? কিন্তু চোর এলে সে জিনিসপত্র ভেঙে বাড়ির মালিকের ঘুম ভাঙাবে কেন? তা অবশ্য ঠিক, কিন্তু কি ব্যাপার বলো তো? আমার গতকালই সন্দেহ হয়েছিল। আমার রান্না করা মাংস খেয়ে নেই। তুমি কালই অন্য বাড়ি দেখো। ভাড়া বাড়ি হলেও থাকবো, কিন্তু এ বাড়িতে থাকা অসম্ভব। উহ, কি সাংঘাতিক! মার কথায় রিক এবার বলল, হ্যাঁ বাবা, তুমি অন্য কোথাও চলো, এখানে আর থাকবো না আমি। আর একটু হলেই আমার গলা টিপে ধরে মেরে ফেলতো, তুমি না এলে। কিন্তু তখনও যেন কিছু বুঝে উঠতে পারলেন না। বিধানবাবু সকালে উঠে বাজার যাওয়ার সময় পাশে বাড়ির দিকে যেতেই কে যেন ডাকল। বিধানবাবু! পেছন ফিরে তাকাতেই বিধানবাবু দেখলেন তার পাশের বাড়ির কমলবাবু। কাছে এসেই বললেন, কাল রাতে কি হয়েছিল আপনার বাড়িতে? চিৎকার আর শব্দ শুনলাম। বিধানবাবু সব গুছিয়ে বললেন ব্যাপারটা। শুনে কমলবাবু বললেন, আমি জানতাম এমন একটা কিছু ঘটবে। আপনি যখন বাড়িটা কেনেন, আমরা তখন এখানে ছিলাম না। মাস খানেকের জন্য শ্যামপুর গিয়েছিলাম। থাকলে আপনাকে বারণ করতাম ও বাড়ি কিনতে। বাড়িটার কি ব্যাপার বলুন তো? আসলে বাড়িটা যিনি তৈরি করিয়েছিলেন, বছর 25 আগে তার একমাত্র ছেলে মন্দিরে সোনা গয়না চুরির অপবাদে নিজে গায়ে আগুন ধরিয়ে পুড়ে মারা যায়। ছেলে মারা যাবার পর তার শোকে ভদ্রলোকের স্ত্রীও একদিন আত্মহত্যা করে। এর বছর দুয়েক পর
এক ভদ্রলোক পাড়ার প্রতিবেশী কাছ থেকে বাড়িটা নেন, কিন্তু যে নেন মা ছেলের অত্যাচারে সেই আর থাকতে পারে না, হয়। শোনা যায় মা ও ছেলে মৃত্যুর পর এখনো পালা করে বাড়িটাকে যক্ষের মতো পাহারা দিয়ে রেখেছে। বিধানবাবু চমকে উঠলেন, বললেন, আমি তাহলে যার কাছ থেকে কিনেছি সেও একই সমস্যায় পড়েছিল? হ্যাঁ। তবে কেনার আগে আমি তাকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু তিনি শোনেননি আমার কথা, পরে বিশ্বাস করেছি। বিধানবাবু চুপ করে রইলেন, মনে মনে ঠিক করলেন আজ ছুটির দিন, আজই একবার ভাড়া বাড়ির খোঁজে বেরোবেন তিনি। তারপর সুযোগ বুঝে বাড়িটা তিনিও বেচে দেবেন কাউকে। সিদ্ধান্ত নিলেন।